আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। পরিষ্কার যে যারা চাকরি চোর, যারা অযোগ্য, তাদেরকেও চাকরিতে যুক্ত হওয়ার বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যে যেখানে চাকরি করছেন যান না, পরিষ্কার বললেন, যে যেখানে চাকরি করছেন যান না। কে যোগ্য কে অযোগ্য এসব আপনাদের দেখার কি প্রয়োজন রয়েছে? ওটা রাজ্য সরকার দেখবে, আমরা দেখব। আরো কি কিসের ভিত্তিতে বলা হয় যে সেসব দেখব, আমরা দেখব। আপনি চাকরি করছেন যান না, আপনি বেতন পাবেন। অন্যের পাশে কে চোর বসে আছে আপনার কি দেখার দরকার আছে? যদি চোরেরা পাশে বসে থাকে তো আপনার দেখার কি দরকার আছে? আপনি তো বেতন পাচ্ছেন, বেতন পাবেন, তো ওসব কেন নজর দিচ্ছেন কেন? যান না, আপনি নিজে যা চাকরি করছেন যান না, কাজে যান না। মানে চাকরি চোর যারা অযোগ্য তাদের বিষয়ে কেন কথা বলছেন? আপনাকে তো পুষিয়ে দিচ্ছি। আবার বলছেন যে সুপ্রিম কোর্ট তো চাকরি বাতিল করে দিয়েছিল, আমরা তো এরকম করেছি, আপনাদের চাকরি তো বাতিল করে দিয়েছিল। তো বাতিলই তো আছে,
সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে চাকরি বাতিলের, সেটা তো বাতিলই তো আছে, শুধু ক্লাস চলছে না বলে ডিসেম্বর পর্যন্ত একটা টেম্পোরারি যাওয়ার কথা বলা হয়েছে, বাতিলই তো আছে। আবার আপনি গিয়ে কি একেবারে চাকরি ফিরিয়ে নিয়ে এসছেন? আপনারা চাকরি ফিরিয়ে দেবেন, কিসের ভিত্তিতে দেবেন? সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট বলল 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন করে নিয়োগের প্রসেস চালু করতে হবে, আর 31শে ডিসেম্বরের পরে এরা আর কেউ যেতে পারবেন না, তাও যারা যোগ্য তারা যাবেন। তো যখন সুপ্রিম কোর্ট বলেছে যারা যোগ্য তারা যাবেন, তো এবার যারা যোগ্য তারা বলছেন লিস্ট দিন, যোগ্য অযোগ্যের লিস্ট দিন, নাহলে আমরা যে যোগ্য আমরাই বা কী করে বুঝবো? আর আরেকটা হচ্ছে যে অযোগ্যদের পাশে বসে তো আমরা তো চাকরি করব না, তাদের সঙ্গে তো আমরা স্টাফ রুম শেয়ার করব না, ওদের জন্য আজকে আমাদের এই হাল হয়েছে এবং সরকার পক্ষের জন্য এই হাল হয়েছে, ওদের সঙ্গে তো এ করবো না। আর যখন বলা, সুপ্রিম কোর্ট যখন বলেছে যোগ্য অযোগ্য, মানে যোগ্যরা, মানে এখনও যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তারা যাবেন স্কুলে, তো কেন লিস্ট দেওয়া হচ্ছে না? তো যখন এই প্রশ্ন তুলে তারা অবস্থান বিক্ষোভ করছেন, তখন মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের ওইসব দেখার কি দরকার আছে, যান না, যে যেখানে চাকরি করছেন যান না। তার মানে দর্শক পরিষ্কার বুঝতে পারছেন যে যেখানে চাকরি করছেন যান না, এর অর্থ হচ্ছে যারা অযোগ্য বা চাকরি চোর তাদেরকেও কাজে যেতে বলছেন। সেই জন্যেই উনি আলাদা করতে চাইছেন না। এখন তো পরিষ্কার এসএসসি লিস্ট দিচ্ছে না, ওইসব বলে তো লাভ নেই, এ তো কোথা থেকে কলকাঠি নাড়া হচ্ছে, এটা তো পরিষ্কার। মুখ্যমন্ত্রী নিজেই তো বলছেন আপনাদের এসব দেখার কি দরকার। তার মানে কলকাঠি তো, চাবিকাঠি তো ওনার হাতে, এসএসসির ওপরে দোষ দিয়ে কি হবে? হ্যাঁ, এসএসসিতে ওখানে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, যেহেতু ওরা যারা চাকরি হারা হয়েছেন তারা এসএসসিকে ধরবে প্রথমে, সেখানে তো ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে। চেয়ারম্যান তো পুতুল, যা পরিষ্কার বুঝতে পারছি। তো কলকাঠি তো এখান থেকে পরিষ্কার তো বলছেন যে আপনাদের কি দেখার দরকার, কে যোগ্য অযোগ্য আপনারা জানেন না, আপনারা মাইনে পেলেই তো হয়ে যাবে। মানে সেই চোরেদের সঙ্গে মিলেমিশে থাকুন না, তারপর আবার একসঙ্গে ডোবাবো, একসঙ্গে মানে এই একসঙ্গে মিলিয়ে মিশে রাখতে গিয়ে তো আজকে সবাইকে ডোবানো হয়েছে। উনি এখনও সেই প্রসেসে এগোচ্ছেন, সবাইকে ওই মিলিজুলি করে রাখবেন, আবার মামলা নতুন করে দাঁড়াবে, আবার কোর্টে যাবে, আবার যোগ্যরাও ওই অযোগ্যদের সঙ্গে ডুববেন, আর উনি ডুগডুগি বাজাবেন। এই তো ওনার চিন্তা ভাবনা। তো এটাকে কি করে বিশ্বাস করবেন? বলছেন আমাদের উপরে ভরসা রাখুন না, কিসে ভরসা রাখবেন? আপনি তো এখনো অযোগ্যদের পক্ষে, আপনি এখনো বলছেন কি করে কোর্ট বলেছে অযোগ্য সেটা দেখবো, তারপরে আপনি এখনো অযোগ্যদের পক্ষে, আপনি এখনো অযোগ্যদের চাকরি বাঁচানোর পক্ষে, যাদের জন্য যে কারণে আজকে যোগ্যরা রাস্তাতে নেমে এসছেন, তাদেরকে রাস্তাতে আজকে পথে বসতে হয়েছে, আপনি এখনো সেই অযোগ্যদের পক্ষেই আছেন, এখনো যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন, এখনো কোর্টের যে অর্ডার সেটাকে একটা ওই আইনের ফাঁক ফোকর ব্যবহার করে আপনি এখনো কন্টিনিউ করার চেষ্টা করছেন। অথচ পরিষ্কার বলা আছে যারা অযোগ্য হিসেবে এখনই চিহ্নিত হয়ে গেছেন তাদের বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরতের কোনো কথা আপনার মুখে এখনো পর্যন্ত নেই। অথচ অযোগ্যরাও যাতে চাকরিতে কন্টিনিউ করতে পারেন সেজন্য একটা ধোঁয়াশা তৈরি করে কোনো লিস্ট না দিয়ে আপনি প্রসেস করতে চাইছেন, আর বলছেন ভরসা রাখুন, ভরসা রাখুন। ওদের কথাতে দেবেন না, ওরা কি চাকরি দেয়? আরে কারা চাকরি দেবে? সরকারি চাকরি দেবে, কারা আবার চাকরি দেবে? আপনি তো আপনার বাড়ি থেকে চাকরি দেননি কাউকে, সরকার চাকরি দিয়েছে। সরকার, আপনি সরকারের প্রধান হয়েছেন, বাংলার খুব দুর্ভাগ্য, সেটা কিছু করার নেই, তবুও সরকারে আছেন, সরকার চাকরি দিচ্ছে। আপনি কে? আর সরকারি তো চাকরি দেবে, চাকরি আবার অন্য কে কোত্থেকে দেবে? সরকারি চাকরি তো সরকারই দেবে, আমরা দেবো চাকরি। ওরা কারা বলবো? ওরা মানে কারা? ওরা মানে পাবলিক, ওরা মানে অন্যায়ের প্রতিবাদ যারা করেন, ওরা মানে বিচার ব্যবস্থা। তো আপনি যদি নিয়ম মেনে সব কিছু করতেন, কারো ক্ষমতা হতো একজনেরও চাকরি বাতিল করার? কারো ক্ষমতা হতো? আপনি চাকরি দিচ্ছেন বলে কি মানে কি ভাবছেন যা খুশি করবেন? চাকরি বিক্রি করবেন? চাকরি দিচ্ছে বলে চাকরি বিক্রি করা? মানবিক হতে হয়, মানবিক। ওরা চাকরি খেয়ে নিচ্ছে। কে চাকরি খেয়ে নিচ্ছে? যদি অনিয়ম বেনিয়ম না হতো, চাকরি খাওয়ার ক্ষমতা কার ছিল? তার মানে কি অনিয়ম বেনিয়ম করবেন, চাকরি বিক্রি করবেন, আর সেগুলোকে চুপ করে বসে থাকতে হবে ওই পরিবারের কথা ভেবে? আপনি কারোর পরিবারের কথা ভাবছেন না, আপনার ভাবনা অন্য। আপনি নিজের পরিবারের কথা ভাবছেন, আপনি কালীঘাটের পরিবারের কথা ভাবছেন, কারণ অর্থের বিনিময়ে এই চাকরি সব বিক্রি হয়েছে বলে সব তদন্তে উঠে এসছে। সুতরাং যদি অযোগ্যদেরকে বাতিল করা হয় তাহলে কালীঘাটের অনেকের পরিবারের টান পড়বে, ধাক্কা পড়বে দেওয়ালে, দরজায় ধাক্কা মারবেন অনেকে। সেটা আপনার চিন্তা। আপনার মানবিক মুখ অন্যদের জন্য না, মানবিক মুখ আপনি আপনার পরিবারের জন্য করছেন, এটা জোর গলায় বলা যায়। ন্যাকামো চলছে, মানবিক মুখ। চাকরি চোরদের হয়ে মানবিক মুখ দেখাতে হবে? আপনি নীতিকথা শেখাচ্ছেন?
আপনি নীতিকথা শেখাচ্ছেন। এই যে তাহলে এত যে লোক ডাকাতি করে, তাহলে যারা ডাকাতি করে তাহলে তাদের বিরুদ্ধে আপনার পুলিশের তাহলে কিছুই করা উচিত না, কারণ ডাকাতেরও তো সংসার আছে, তাহলে আপনার মানবিক মুখ হওয়া উচিত ছিল যে একজন ডাকাতকে কেন আমরা ধরে থানাতে আনবো বা জেলে দেবো, ওটা তো পরিবার আছে, কি করে চলবে, তাহলে ওর তো সাজা দেওয়ার কথা না, তাহলে ওই ক্ষেত্রেও আপনার মানবিক মুখ হওয়া উচিত। আমি জানি না সেরকম মুখ দেখান কিনা, কে জানে, যদি সেটা দেখান খুব দুর্ভাগ্যের। আপনি তো মানবিক মুখ চাইছেন। আরে চুরি ডাকাতির সঙ্গে আমার মানবিক মুখ কিসের? তাহলে তো কোনো বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না, রাখার তো কোনো দরকার হবে না। যদি চুরি ডাকাতিরা অন্যায়ের মধ্যে না পড়ে, যদি সেক্ষেত্রে চোর ডাকাতের জন্য যদি মানবিক মুখ দেখানোর কথা বলে তাকে ছাড়ের একটা চিন্তা ভাবনা করেন, তাহলে তো আইন আদালত বিচার দরকার ছিল না। আজকে বিচার ব্যবস্থা আছে বলে এই প্রসেস হয়েছে, তাহলে আপনার কথা অনুযায়ী বিচার ব্যবস্থার কিছু দরকার ছিল না। ঠিক না, সব তুলে দিন না, ওই যা হবে সব কালীঘাটে হবে বিচার, কালীঘাট কোর্ট করে দিন, কলকাতা হাইকোর্টকে তুলে দিয়ে। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার যা কথা মানুষের গাপিত মানে জ্বলবে, এসব কথা একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন প্রশাসনিক প্রধান, চাকরি চুরি দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, আপনি বলছেন এই মানবিক মুখ দেখান, আরও 35,000 চাকরি চলে যাবে। আরে যদি অন্যায় করে নিয়োগ করে থাকেন, চুরি করে টাকা পয়সার বিনিময়ে, সে তো যেতেই পারে, এবং তার দায়িত্ব আপনার। যারা এর মধ্যে যারা যোগ্যরা বলি হচ্ছেন তাদের জন্য খুব খারাপ লাগে, কিন্তু দায়িত্ব আপনার, যে আপনার জন্য আজকে যোগ্য মেধাবী যারা ছিলেন চাকরিজীবী তারাও চাকরিচ্যুত হচ্ছেন, এ তো আপনার জন্য হচ্ছে, আপনার এই পলিসির জন্য। যারা চাকরি চোর, যারা অযোগ্য এবং যারা টাকা পয়সা তুলেছেন তাদেরকে বাঁচানোর জন্য আপনি এই কাজ করে যাচ্ছেন। আর সত্যি যোগ্যরা আজকে রাস্তাতে বসে কান্নাকাটি করছেন, খুব খারাপ লাগছে দেখে। কিন্তু আমি তো এর কোনো সমাধান দর্শক দেখতে পাচ্ছি না, কারণ মুখ্যমন্ত্রী আজকে যা ভাষণ শুনলাম এখনো সেই চাকরি চোরদের পক্ষে, অযোগ্যদের পক্ষে, এখনো উনি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্যই সেই গেম খেলে চলছেন। ওনার প্ল্যান A B C D করে জেড পর্যন্ত তো আছে প্ল্যান, এখন সে প্ল্যান করে চলছেন। ওনার বক্তব্য যে আপনারা মাইনে পাচ্ছেন, মাইনে পান, পাশে চোর বসে আছে কি ডাকাত বসে আছে সেটা আপনারা দেখবেন কেন? ওদেরকে আমি দেখে দিচ্ছি, আপনারা নিজেরটা দেখে নিন না, ওদেরটা নিয়ে আমি দেখে দিচ্ছি, তো আপনাদের এত গোসা করার কি আছে? বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর অবস্থান? এখনো উনি লিস্ট দেবেন না, প্রকাশ্যে আনবেন না, কিছুই করবেন না। এখনো যোগ্য অযোগ্যকে পাশাপাশি বসিয়ে এবং তাদের মাধ্যমেই স্কুলের পাঠদানটা এখনো উনি চালিয়ে যেতে চান। এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি দুর্ভাগ্যের, কি দুর্ভাগ্যের। ছি। তবে দেখছিলাম এই বক্তব্য মানছেন না যারা ওখানে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন SSC ভবনের সামনে, তারা বলছেন এসব আমরা মানব না, আমরা অযোগ্যদেরকে সাথে নিয়ে আমরা এখনো আমরা বুঝতেই পারবো না যে কে আমাদের যোগ্য কে অযোগ্য, তারপরে অযোগ্যদেরকে পাশে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আবার ওদের জন্য আমাদেরকে আবার ডুবতে হবে। আমরা এর হ্যাস্ত দেখতে চাই। আমি দেখছিলাম যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এই কথা বলছেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তাদের সব অ্যাজিটেশন যেভাবে চলছে। কার বলছি, শিক্ষার্থীরা রাজ্য সরকার হুঁশিয়ার, কি বলবেন? এটাই তো বলতে বাধ্য হবেন না যে এখনো মানে চোরেদের যিনি এখনো পাহারা দিচ্ছেন, তো তাকে কি বলবেন? ছি 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 ছি। এর কোনো সমাধান আমি দর্শক দেখতে পাচ্ছি না এই সরকার থাকাকালীন, আর ইনি মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সমস্যার কোনো সমাধান নেই। উনার কথা মতো যদি এখনো চলতে যান এই যোগ্য যারা চাকরিহারা হয়েছেন, কপালে আরও দুঃখ আছে। হ্যাস্ত নাস্ত এখনই করতে হবে, যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে, কারণ উনি কিন্তু এখনও ওনাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আর রিভিউ পিটিশন ওই সব দেখবেন কিছুই হবে না, উনি জাস্ট ওই আরেকটা চেষ্টা করবেন, ওই গ্রুপ CD যেখানে হয়েছে সকলকে কন্টিনিউ করা ডিসেম্বর পর্যন্ত, সেই চেষ্টাটা করবেন। করে উনি যে আলাদা করে করবেন এটা উনি করবেন না। এই গোলেমালে কাটিয়ে ওনার এই অযোগ্যদেরকে চাকরিতে কন্টিনিউ করার ওই ফন্দি আঁটবেন, যার জন্য যোগ্যদেরকে আরও বিপদে পড়তে হবে অদূর ভবিষ্যতে, সেটুকু পরিষ্কার। ফলে এই মুখ্যমন্ত্রীকে দূর করা ছাড়া আমি তার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দর্শক বলবেন আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে, এবং কি করা উচিত যারা চাকরিচ্যুত হয়েছেন? অবশ্যই আপনাদের সাজেশন থাকবে, পাশে থাকবেন আপনারাও।
কারণ আপনাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে। এই লড়াই শুধু ওনাদের জন্য না, সকলের জন্য লড়াই। অবশ্যই সাজেশন থাকবে আপনাদের, বলবেন কমেন্টে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।